নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে পাপগ্রহ কখন বিপুল ধনসম্পত্তি প্রাপ্তির কারণ হয় সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো আমরা একটা স্ট্রাকচার আমরা দিয়েছি, সেখানে আমরা কিছু কিছু ভাবকে আমরা হাইলাইট করেছি, যেমন 2 নম্বর ভাব, 4 নম্বর ভাব, 5 নম্বর ভাব, 8 নম্বর ভাব, 11 নম্বর ভাব। এর কারণ কি আমরা বলবো। এর সাথে আমরা নৈসর্গিক যে পাপগ্রহ রাহু, রবি, মঙ্গল, শনি, কেতু সেগুলোর উল্লেখ করেছি আমরা। প্রথম অবস্থায় আমরা জানবো কি যে ধন ভাবের কারক গ্রহ সাধারণত আমরা কোন ভাবকে জানি। সাধারণ অবস্থায় লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবকে আমরা ধন ভাবের কারক গ্রহ হিসেবে আমরা ধরি। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যেটি হবে সেই গ্রহটি কিন্তু ধন প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক হিসেবে আমরা ধরি। তো সাধারণ অবস্থা একটি কানেকশান আছে, সেটি হচ্ছে কি যে দ্বিতীয় ভাবের সঙ্গে পঞ্চম ভাব এবং একাদশ ভাবের যখন একটা সংযোগ তৈরি হয় 2, 5 এবং অবশ্যই হচ্ছে 11, যখন দ্বিতীয়ের সঙ্গে পঞ্চম একাদশের সংযোগ তৈরি হয় তখন দেখা যায় কি একজন জাতক তার কর্ম দ্বারা ধন অর্জন করবে এবং সঞ্চয় করবে। এই 2, 5, 11 কানেকশানের সঙ্গে যখন আমরা দ্বাদশ ভাবকে আমরা যুক্ত হতে দেখব, তখন কিন্তু এই ধন সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে এবং অপ্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় হয়ে যাবে। তাহলে যদি আমরা দেখি যে এই সংযোগগুলি তৈরি হয়েছে 2, 5, 11 সংযোগ, এবং সেই সংযোগটি কোনো পাপগ্রহ তৈরি করেছে এবং সেই পাপগ্রহ খুব বলশালী, তখন আমরা দেখব কি যে এই পাপগ্রহ দ্বারাও কিন্তু ধন উপার্জন এবং তার যে প্রাপ্তির যে সম্ভারটি সেটি অনেক বেশি হয়। পাপগ্রহ যখন বলশালী হয়ে ধন ভাবের সঙ্গে মেন ভাব এবং তার সাপোর্টিং ভাব সেই ভাবের সঙ্গে যখন যুক্ত হয়, তখন কিন্তু বিপুল পরিমাণে ধন প্রাপ্তির কারণ হয়ে দাঁড়ায় পাপগ্রহগুলি। তো এখানে আমাদের জানতে হবে কি যে দ্বিতীয় ভাব হচ্ছে একটা আমাদের সেখানে সঞ্চিত ধনের কথা বলে, আর এখানে চতুর্থ ভাব এবং অষ্টম ভাব এই দুটি ভাব উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত অর্থের কথা বলে। তাহলে যে কোনোভাবেই আমরা ধন উপার্জন করি না কেন, সেখানে আমাদের দেখতে হবে কি যে সেখানে 2, 4, 8 সংযোগ তৈরি হয়েছে না 2, 5, 11 সংযোগ তৈরি হয়েছে। সেই হিসেবে আমরা কিন্তু একটা ধারণাতে পৌঁছবো যে উত্তরাধিকারী সূত্রে তার সম্পত্তি যোগ আছে নাকি না সে কর্ম দ্বারা তার সম্পত্তি যোগ আছে। 2, 4 সঙ্গে উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির যোগ তৈরি হচ্ছে, আর 2, 5, 11 সঙ্গে কর্ম দ্বারা অর্থ উপার্জনের কথা বলছে। এবং সেখানে যদি পাপগ্রহ যুক্ত হয়ে যায়, সে 2, 4, 8ই হোক আর 2, 5, 11, এবং তারা যদি শক্তিশালী হয়, বলবত্তা হয়, তাদের যদি বলবান হয় তারা, তাহলে কিন্তু বিপুল ধনসম্পত্তি প্রাপ্তির কারণ হতে পারে ওই পাপগ্রহগুলি। কিন্তু সমস্যা হচ্ছে কি যে পাপগ্রহগুলি যদি আমাদের বলবান হয়ে ধনকারক গ্রহ হয়, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি তো হয়, কিন্তু সেখানে অনেক অশান্তি এবং অবাঞ্ছিত ঘটনা সেখানে যুক্ত থাকে। এবার আমরা যদি দেখি যে রাহু গ্রহ যদি আমরা দেখি যে সে ধনকারক গ্রহ হয়েছে, তাহলে ধন উপার্জনের সঙ্গে কি থাকবে না দুর্নীতি যুক্ত হয়ে থাকবে। যদি রাহুকে আমরা দেখি যে সে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব এবং একাদশ ভাবের সঙ্গে একটা যোগসূত্র তৈরি করেছে, বা দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব এবং একাদশ ভাবের অধিপতিদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করেছে রাহু, এবং রাহু নিজে খুব শক্তিশালী, তখন কিন্তু দেখা যাবে কি যে রাহু গ্রহটি
বিপুল ধনসম্পত্তির কারণ হয়ে গেছে এবং সেখানে দুর্নীতি যুক্ত থাকবে, জাতকের নীতিজ্ঞান অল্প থাকবে এবং সে কিন্তু যেন তেন প্রকারে একটা অর্থ উপার্জন করার তার ঝোঁক থাকবে। তাহলে যখন পাপগ্রহ অত্যধিক বা বিপুল পরিমাণ ধন প্রাপ্তির সঙ্গে যুক্ত হয়ে যায় তখন ধন প্রাপ্তি হয় ঠিকই, কিন্তু সেই ধনকে রাখার একটা সমস্যা তৈরি হয়ে যায়। এবার যদি রবি মঙ্গল যদি ধনকারক গ্রহ হয় তখন কি হতে পারে? উচ্চ পর্যায়ে কর্ম থেকে ধনলাভ করতে পারে। যদি আমরা দেখি যে রবি আর মঙ্গল গ্রহকে যদি আমরা দেখি সে 2, 5 এবং একাদশের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তখন তার ক্ষেত্রটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। সে তখন কোনো উচ্চপদস্থ কর্মচারী হিসেবে কাজ করছে বা কোনো নীতি নির্ধারক হিসেবে কাজ করবে এবং সেখান থেকে তার একটা বিপুল অর্থ প্রাপ্তির যোগ হবে। তো এখানে আমি একটা কথা বলি যে এখানে পঞ্চম ভাবের একটা গুরুত্ব আছে। পঞ্চম ভাবটাকে আমরা বারবার বলছি যে কর্ম দ্বারা, দশম ভাব তো আমরা তো জানি যে প্রফেশনের কথা বলে, প্রফেশন থেকে অর্থ উপার্জন করা। তো 2, 5, 11-র সঙ্গে কিন্তু এখানে দশম ভাবটিরও কিন্তু গুরুত্ব আছে। এখন পঞ্চম ভাবের কি গুরুত্ব আছে না, পঞ্চম ভাব কিন্তু আমাদের সাফল্যের কথা বলে। তো পঞ্চম ভাব যেহেতু আমাদের সাফল্যের কথা বলে তাই এবং প্রতিষ্ঠার কথাও বলে, এবং সেখানে দশম ভাব হচ্ছে কর্মভাব, দশম ভাব হচ্ছে আমাদের কর্মভাব। তো সেই হিসেবে আমরা যখন কর্ম থেকে যখন ইনকাম করব তখন 2, 5, 11-র সঙ্গে আমাদের 2, 5, 11 তো থাকছেই, এখানে এর সাথে কিন্তু দশম ভাবেরও একটা যোগসূত্র থাকার প্রয়োজন আছে। আমরা অনেক সময় দশম ভাব দিকেও আমরা দেখতে পারি যে সেক্ষেত্রে দশম ভাব সাপেক্ষে 2, 5, 11 ভাব আসছে কি আসছে না। যে কোনোভাবেই হোক যদি সে কর্ম দ্বারা যদি অর্থ উপার্জন করে তখন আমরা এতক্ষণ 2, 5, 11 বলছিলাম, তার সঙ্গে দশম ভাবটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ দশম ভাব কর্মভাব এবং পঞ্চম ভাব হচ্ছে প্রতিষ্ঠার ভাব, সাফল্যের ভাব। তো সেই হিসাবে এই ঘরগুলির সংযোগ দরকার হয়ে পড়েছে। আর রবি মঙ্গলের সঙ্গে একটা উচ্চ ক্ষেত্রে কর্মের একটা সংযোগ আছে, তাই উচ্চ ক্ষেত্র থেকে সে কর্ম দ্বারা অর্থ উপার্জন করবে। যদি আমরা দেখি এখানে এই কানেকশানগুলির সঙ্গে আমরা যদি দেখি যে শনি যুক্ত হয়ে গেছে ধনকারক গ্রহের সঙ্গে, ধনকারক যে ঘরগুলি আছে তার সঙ্গে শনির সংযোগ তৈরি হয়েছে, তাহলে কি হতে পারে না, পরিশ্রম দ্বারা তাকে অর্থ উপার্জন করতে হবে, অত্যধিক পরিশ্রম করতে হবে সেই কাজের জন্য, এবং অপরের ক্ষতি বা মৃত্যুর মাধ্যমে ধনলাভ হতে পারে। এটা সাধারণত দেখা যায় কি যে 2, 4, 8, এটা সাধারণত আমরা দেখি যে 2 এবং সেখানে 4 এবং 8 এর কানেকশানের সঙ্গে যখন আমাদের শনি যুক্ত হয়ে যায় তখন এই ধরনের অবস্থাটা আমাদের বেশি পরিমাণে দেখতে পাই যে অন্যের মৃত ব্যক্তির সম্পত্তি পাচ্ছে, উত্তরাধিকারী সূত্রে সে মৃত ব্যক্তির সম্পত্তি পেল। তো সেখানে কিন্তু 2, 4 এবং 8 এই কানেকশানের সঙ্গে আমরা শনিকে যুক্ত হয়ে যেতে হবে। সেক্ষেত্রে এই ধরনের একটা জায়গা থাকে। অনেকের ক্ষেত্রে এরকম প্রশ্ন থাকে, তার একটা সম্ভাবনা আছে যে কারো একজনের সে তার জ্ঞাতি বা ভাকারি সূত্রে কারো সঙ্গে যুক্ত এবং তার মৃত্যুর পর তার অনেকগুলি ওয়ারিশ আছে, তার মধ্যে সে নিজে একজন, সে কি পাবে না পাবে না। তো সেই হিসেবে আমরা এটা দেখতে পারি যে 2, 4, 8-এর সঙ্গে শনির যদি সংযোগ থাকে তাহলে সে মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্ততার হতে পারে। এবার চলে আসবো কেতুর ক্ষেত্রে কি হয় না, গুপ্তধনের কারক গ্রহ কি কেতু আমরা জানি যে গুপ্তধনের কারকতা দেয়। কেতু ধনকারক গ্রহ যদি হয় মানে 2, 5, 11-র সঙ্গে যদি যুক্ত হয়, 2, 5, 11-র সঙ্গে যদি যুক্ত হয় তাহলে গুপ্ত উপার্জনে ধন উপার্জন করবে। তাহলে এখানে যেহেতু উপার্জন করার সঙ্গে যুক্ত আছে মানে দশম ঘরটিকেও কিন্তু এখানে যোগ করতে হবে, 2, 5, 10, 11 এইরকম একটা জায়গা আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে সর্বক্ষেত্রেই আমাদের ধনকারক গ্রহের যে বলের তারতম্য অনুযায়ী কিন্তু এগুলি ঘটতে পারে। কে কতটা ধন উপার্জন করবে, সেই ধনকারক গ্রহ যেগুলি হচ্ছে তাদের কতটা বলবান একটা চার্টে, তার উপর বেশ করেই কিন্তু সে তার ধনলাভের পরিমাণটা নির্ভর করবে।
এবং আর একটা জিনিস, যে কোনো ক্ষেত্রেই আমাদের দেখা যায় যে আমাদের চার্টে দেখা যায় যে অনেক যোগই থাকে, কিন্তু আমরা সেই হিসাবে রেজাল্ট পাচ্ছি না আমরা, অথচ যোগটি তৈরি হয়ে আছে। 2-এর সঙ্গে 5-এর সঙ্গে একাদশের সম্পর্ক তৈরি হয়েছে, দশম ভাবও যুক্ত হয়ে গেছে, সেখানে রাহুও যুক্ত হয়ে গেছে, রাহুও বলশালী, কিন্তু লগ্নভাব দুর্বল, লগ্নভাবের সেখানে কার্যকরী কোনো ভূমিকা নেই। তখন কিন্তু ধনযোগ থাকলেও সেটা কিন্তু বাস্তবায়িত হবে না। এটা যে কোনো ক্ষেত্রেই সত্য, এটা শুধু এই ক্ষেত্রে বলে তা নয়, যে কোনো ক্ষেত্রে কিন্তু লগ্নভাব যদি দুর্বল হয় তাহলে সেই অনুযায়ী ফল পাওয়া যাবে না। যেটা মনে হচ্ছে দিতে পারবে সেটা অতটা ওই পরিমাণে আমরা পাবো না। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।